বাংলাদেশ ভারত সিরিজ নিশ্চিতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এখনও নিজ দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেনি বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন ডেভ ওয়াটমোর। নাহিদ রানা না থাকাকে দুর্ভাগ্যজনক বললেন সাবেক লাল সবুজ কোচ। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে অদ্ভুতরে ব্যাখ্যা বাফুফের। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বললেও তদন্ত করতে নারাজ সভাপতি। এবং অর্থের লোভে বিশ্ব ফুটবলের বড় ক্ষতি করেছেন ইনফ্যান্তিনো, মন্তব্য লা লিগা সভাপতি হাভিয়ার তেবাসের। ফিফার প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তনের দাবি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। সেপ্টেম্বরে কি আদৌ মাঠে গড়াবে বাংলাদেশ ভারত সিরিজ? বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হলেও অনেকটাই গা ছাড়া ভাব ভারতীয়দের। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও নাকি নিজেদের দেশের সরকারের কাছে অনুমতি চায়নি বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরের সবচেয়ে কঠিন 2 মাস হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ। কিন্তু 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আদৌ ভারতীয়রা আসবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দুদেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের কারণে 2024 ও 25 সালে 2 দফা সফর স্থগিত করে ভারত। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধরে নেওয়া হচ্ছিল সিরিজ নিয়ে হয়তো ধোঁয়াশা কেটে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে ভারত থেকে ঘুরে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে এক্সিলেন্স সেন্টার পরিদর্শনের পাশাপাশি সেখানে এই আলোচিত সিরিজ নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপও করেছেন তিনি। ভারতে যাওয়ার আগে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন তামিম। সুস্পষ্ট করে অগ্রগতির কথা না বললেও বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। তবে ভিন্ন সুর ভারতীয়দের কণ্ঠে। দেশটির গণমাধ্যমের খবর বলছে বিসিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হলেও এখনও নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিই দেয়নি বিসিসিআই। বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও পরিষ্কার অবস্থান জানা দরকার। এই মুহূর্তে কোনো কিছু আমাদের হাতে নেই, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিগগিরই সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের কাছে চিঠি দেওয়া তো দূরে থাক, উল্টো সেপ্টেম্বর উইন্ডোতে বিকল্প সিরিজের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। ওই সময় দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজ খেলার বিষয়ে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ইন্ডিয়ান বোর্ড। তাদের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন স্থগিত থাকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যর্থতা চোখে পড়েছে সাবেক টাইগার কোচ ডেভ ওয়াটমোরের। অনুশীলনেও ঘাটতি দেখছেন তিনি। তার বিশ্বাস, সেরা প্রস্তুতি নিয়েই অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এছাড়া নাহিদ রানা না থাকা দুর্ভাগ্যজনক বলেও মনে করেন টাইগারদের এই সাবেক কোচ। 2003 থেকে 2007 বাংলাদেশের দায়িত্ব সামলেছেন ডেভ হোয়াটমোর। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথম টেস্ট সিরিজ জয়, বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে টাইগাররা জয় পেয়েছে এই কোচের অধীনেই। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা তার হাতেই গড়া। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে জড়িত হোয়াটমোর আরও একবার বাংলার মাটিতে পা দিয়েছেন এই ওজি। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে মালয়েশিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। টাইগারদের দায়িত্ব ছাড়া বহুদিন হলেও এদেশের ক্রিকেটের খবর ঠিকই রাখেন হোয়াটমোর। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নজর এড়ায়নি হোয়াটমোরের।
But when we batted, we also lost 10 wickets. সবাই বেশ আশাবাদী যে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসটা নিজেদের মতো হয়নি, তবে প্রথম ইনিংসে মিরাজ দুর্দান্ত খেলে সেঞ্চুরি পেয়েছে। কিন্তু সব খেলোয়াড়দের ভিন্ন পরিবেশে আরো ভালো করতে হবে। অনুশীলনে ঘাটতি রয়েছে, তারা নিশ্চয়ই ভালোভাবে প্রস্তুতি নেবে যেন শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে ভালোভাবে মোকাবিলা করতে পারে। Okay for Miraz. অস্ট্রেলিয়া সফরের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন টাইগার পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি আর বাউন্সে দারুণ কার্যকর হতেন এই পেসার, কিন্তু ইনজুরিতে তার না থাকা বাংলাদেশ দলের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করছেন হোয়াটমোর। Oh, you're missing Rana, aren't you? হ্যাঁ, রানা ভালো প্লেয়ার, কিন্তু দুর্ভাগ্যজনক সে শতভাগ ফিট নেই। বাংলাদেশের পেসাররা ভালো করছে, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের সবসময় ভালো পেসার ছিল। এই অঞ্চলে মূলত তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলে এবং এই দেশও এর ব্যতিক্রম নয়। He's always got some paces there. সাবেক টাইগার গুরুর কথাই যেন ঠিক হয়। প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে মূল খেলায় অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে শান্তর দল। এটাই এখন প্রত্যাশা থাকবে কোটি টাইগার সমর্থকদের। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। লঙ্কান প্রিমিয়ার লিগ মাতিয়ে দেশে ফিরলেন তাওহিদ হৃদয়। শিরোপা জিততে না পারলেও এলপিএল এর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই টাইগার ব্যাটার। 5 ম্যাচে প্রায় 200 স্ট্রাইক রেটে 150-র বেশি রান করেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়ক। লঙ্কা দ্বীপ জয় করে ঘরের ছেলে ফিরলেন ঘরে। লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলে ঢাকায় পা রাখলেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। টুর্নামেন্ট জুড়ে তার উইলো থেকে এসেছে একের পর এক নান্দনিক ইনিংস। কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো ব্যাটিংয়ে লঙ্কান ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। এবারের এলপিএলে বাংলাদেশি তারকা ধারাবাহিকভাবে রান করে গেছেন। 4 ছক্কার ফুল ঝুড়িতে স্ট্রাইক রেট কিংবা গড় সবখানেই ছিলেন দুর্দান্ত। মিডল অর্ডারে নেমে দলের হাল ধরা কিংবা ডেথ ওভারে বোলারদের ওপর চড়াও হওয়া, সব ভূমিকায় লেটার মার্কসই দিতে হবে তাকে। শুধু বাংলাদেশের ক্রিকেট ভক্তরাই নন, তার এই পরিণত ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেছে খোদ লঙ্কান কিংবদন্তিদের মুখেও। তবে এলপিএলের এই সাফল্য গাথা এখন অতীত। হৃদয়ের লক্ষ্য এবার জাতীয় দলের আসন্ন মিশন। ফ্র্যাঞ্চাইজি লিগের এই আত্মবিশ্বাসকে পুঁজি করে লাল সবুজের জার্সিতেও রানের ফোয়ারা ছোটাতে চান ডানহাতি এই হার্ড হিটার। সামনেই দেশের বড় খেলা। সবকিছু ঠিক থাকলে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বাংলাদেশে আসবে ভারত দল। আর সেখানে হৃদয়ের এই দুর্দান্ত ফর্ম স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকেও। লঙ্কান লিগে হৃদয়ের এই রাজকীয় পারফরমেন্স কেবল তার একার নয়, দেশের ক্রিকেটের জন্য বড় এক বিজ্ঞাপন। ভক্তদের প্রত্যাশা ব্যাটের এই ধার বজায় থাকবে আসন্ন আন্তর্জাতিক মঞ্চেও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ, সচিবালয়ে কথা বলছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। গণতান্ত্রিক ইস্যু, মানে গণতান্ত্রিক ইস্যু থাকবে, সেই ইস্যুটা বর্তমান সমাজে বাংলাদেশ ভারতের যে ইস্যুটা চলছে রাজনীতি, এটা কি আপনি রাজনৈতিক টানাপোড়েন বলার ভালো? ইস্যুস না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না। ইস্যুস কেন কি ইস্যুস তো আপনি বাড়িতেও ইস্যু থাকে, আমি যখন বাড়ি যাই বাড়িতেও ইস্যু থাকে। আর এইটা আছে কোনো ইস্যু এইটা না যা আমরা সলভ করতে পারি, এটা আমি বলতে পারি, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি একটা গণতন্ত্র দুই দেশে। আর দুই দেশই চায়, লোকেরা সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। আর আমি তো 2 মাস হলো এত রেসপেক্ট পেয়েছি, এত আদর পেয়েছি, এত আপনার প্রীতি ভালোবাসা পাচ্ছি এখানে, যে আমার সত্যি খুবই ভালো লাগছে। আর আমার এখানটা আশা, আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। হয়ে গেছে, হবে এটা আপনার পড়ে গেল, সবই ভালো হবে, পজিটিভ সব কিছু হবে, সব হয়ে গেছে সব।
সচিবালয়ে কথা বলছিলেন ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। এদিকে বিশিষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে বর্তমান প্রশাসককে সাময়িক বহিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম এলাকায় থাকা সব দোকানের চুক্তি বাতিল করে সেগুলো বিভিন্ন ক্লাবের নামে বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি। ড্রেসিং রুম, প্রেস বক্স সহ পুরো স্টেডিয়াম সংস্কার করে স্টেডিয়ামটি দ্রুতই বাফুফেকে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন আমিনুল। ঢাকার মাঝে শুধুমাত্র ফুটবলের জন্য ডেডিকেটেড মাঠ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। মূল মাঠের কার্যক্রম চলমান থাকলেও আনুষাঙ্গিক সবকিছুই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ড্রেসিং রুম থেকে শুরু করে প্রেস বক্স রুগ্ন দশা সর্বস্তরে, যেন দেখার কেউ নেই। মাস দুয়েক আগে স্টেডিয়ামটি পরিদর্শন করে বেশ কিছু সংস্কারের কথা বললেও ছিল না কোনো অগ্রগতি। এদিন আবারও মাঠ পরিদর্শনে আসেন আমিনুল হক। অবস্থার উন্নতি না হওয়ায় সরাসরি অ্যাকশনে প্রতিমন্ত্রী সাময়িক বহিষ্কার করলেন স্টেডিয়ামের প্রশাসক শফিক কামাল স্বপ্নিলকে। স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই, এবং সর্বোপরি আমাদের যে আপনাদের যে মিডিয়ার যারা প্রেস বক্স, সেটার অবস্থাও একদম যাচ্ছে তাই আমি বলবো। এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না। প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি, এবং যখন আমার নজরে এসছে তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্টেডিয়ামের ভেতরের অবস্থার মতো বাজে অবস্থা বাইরেও। স্টেডিয়ামের নিচের দোকানগুলোতে চলছে অবৈধ অটো রিকশার বাণিজ্য। এবার কঠোর সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর, বাতিল করা হচ্ছে সব দোকানের চুক্তি। স্টেডিয়ামের চারপাশে আমাদের বিগত সময়ে স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না, এবং এই অটোরিকশার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে। সেগুলোকে রোধ করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে স্পোর্টসের যেই ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। স্টেডিয়াম এলাকা পরিচ্ছন্ন রাখতে দোকান ভাড়ায় যাবে না ক্রীড়া মন্ত্রণালয়। জায়গাগুলো ফুটবলের বিভিন্ন ক্লাবের নামে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে মাঠ সংস্কার করে ফুটবল ফেডারেশনকে দেয়া হবে কমলাপুর স্টেডিয়াম। আমরা আর এখানে দোকান দিতে চাই না। আমরা এখানে স্পোর্টসের, যেমন আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, বিভিন্ন পর্যায়ের ক্লাব রয়েছে, তাদের জন্য ছোট ছোট রুম দেওয়া, বা আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে, বা ইভেন তো আপনাদেরও যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আপনাদেরও একটি বসার যাতে উপযোগী একটা জায়গা তৈরি করে দেওয়া যায়। আমরা চাই যে একদম স্পোর্টস রিলেটেড এই পরিবেশটি থাকুক। এছাড়াও উন্নত বিশ্বের মতো কমলাপুর স্টেডিয়ামে বিনোদন ক্লাব করার বিষয়েও ভাবছেন বলে জানান আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। তবে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিজ থেকে কোনো তদন্ত করবে না ফেডারেশন। এদিকে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার থেকে 25 একরের পরিবর্তে 15 একর ভূমি পাচ্ছে ফেডারেশন। ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোনো খেলা না থাকায় আপাতত বিশ্রামে সময় কাটাচ্ছেন লাল সবুজের ফুটবলাররা। এর মাঝে বাংলাদেশ ফুটবল লিগের বেশ কয়েকটি ক্লাবের ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান। অনেকে আবার সেরেছেন দলবদল। তবে রাকিব, মোরসালিন, রহমত, ফাহিম, আলামিনরা ঠিকই মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। না, কোনো প্রফেশনাল লিগ নয়, বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট কিংবা পাড়া মহল্লার ম্যাচ খেলে বেড়াচ্ছেন তারা। তাদের খেলার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে সমালোচনার ঝড়। অথচ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির কারোই চোখে পড়েনি বিষয়টি। ক্লাবের বাইরে, ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না, বাট এরকম কোনো অভিযোগ, এরকম কোনো এভিডেন্স আমরা চাইও নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে এখনো দেয়ও নাই। তো আমি এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না অগ্রিমভাবে। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপের মাঠে খেলাটা কতটা যৌক্তিক, আর যেসব মাঠে হয় এসব খেলা তার বেশিরভাগই অনুপযোগী, যেখানে থাকে ইনজুরিতে পড়ার শঙ্কা। তাই তো এই বিষয়ে কঠোর হচ্ছে ফেডারেশন। বাফুফের নজরে এলে কিংবা কোনো অভিযোগ পেলে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব।
আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না। এদিকে কক্সবাজারের রামু উপজেলায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার থেকে 25 একরের পরিবর্তে 15 একর ভূমি পাচ্ছে বাফুফে, যদিও এর জন্য খরচ করতে হবে 1 লাখ টাকা। জমি হাতে পেলেই ফিফার সঙ্গে পরবর্তী পর্যায়ের বাজেট নিয়ে আলোচনা করবে ফেডারেশন। 1,01,000 টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য, বা তারপরে তো অফকোর্স এই 15 একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, জমি ইউজেরও কিছু লিমিটেশন থাকবে, সেটা আমরা মেনে নিব। এবং আগে যে ফিফার একটা ডিজাইন করা ছিল সেই ডিজাইনটাকে আগে ছিল 25 একরে, এখন 15 একরে কিভাবে আমরা রিড্র করতে পারি সেই জিনিসটা আমরা এই জমিটা পাওয়ার পরে আমরা দেখব। ঘরোয়া লিগের ক্লাবগুলো ফিফা নিষেধাজ্ঞা ওঠাতে ব্যর্থ হলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করার কথা জানান বাফুফের সভাপতি। এছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত বাফুফে নিবে না বলেও জানান তাবিত আউয়াল। আমি ইসির সাথে কথা না বলে কিছু বলতে চাচ্ছি না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে এসে প্রথমবারের মতো যশোরে অনূর্ধ্ব 20 দলের সঙ্গে অনুশীলন করেছেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অ্যাডাম আব্বাস। মায়ের দেশের জার্সি গায়ে মাঠে নামাতার জন্য অনেকটাই সম্মানের বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলের সাবেক এই উইঙ্গার। নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করে বাংলাদেশের মূল দলে খেলার স্বপ্ন দেখছেন তিনি। অ্যাডামকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে নতুন হেড কোচ জেরার্ড এমলিন জোন্সের। বিদেশের মাটিতে বেড়ে ওঠা ফুটবলের হাতে খড়ি ইংল্যান্ডে, তবুও শিকড়ের টানে লাল সবুজের ঠিকানায় অ্যাডাম আব্বাস। শনিবারই এসেছেন বাংলাদেশে। এক রাতের ব্যবধানে যশোরে নতুন সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন। অচেনা পরিবেশ, নতুন মুখ, নতুন কোচ, তবুও বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেল এই তরুণকে। সতীর্থদের সঙ্গে বোঝাপড়া, বল পায়ে দক্ষতা আর আক্রমণে নিজের সামর্থ্য দেখানোর চেষ্টাতেই কেটেছে প্রথম সেশন। অ্যাডাম বেড়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে, খেলেছেন বার্লিন অনূর্ধ্ব 18 দলেও। তবে ইনজুরির কারণে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন হয়নি তার। এবার লাল সবুজের দেশে শুরু করলেন নতুন স্বপ্নযাত্রা। বাংলাদেশে এসে মাঠে নামতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তারা দারুণ এক ফুটবল সমর্থক গোষ্ঠী। এ দেশটার হয়ে খেলতে পারা আমার জন্য সম্মানের। এ দেশকে ঘিরে আমার স্বপ্ন অনেক বড়। আমি সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই এবং অনেক জয় উপহার দিতে চাই, যার জন্য কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে আরো প্রস্তুত করব। অবশ্য আব্বাসের বাংলাদেশে আসার গল্পটা শুধু ফুটবল নয়, এ দেশটার সঙ্গে তার পরিবারের সম্পর্কটা আরো গভীর। নানা নানি বাংলাদেশি, মা ব্রিটিশ, বাবা জ্যামাইকান। এছাড়া সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী সহ আরো বেশ কজন প্রবাসী ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলতে দেখাও বদলেছে তার ভাবনা। আমি অনেকদিন ধরেই বাংলাদেশ দলকে ফলো করছি। হামজা চৌধুরী এবং এখানে খেলা আমার বয়সী অনেক ফুটবলার সম্পর্কে জানতাম। তারপর একটা পেজের মাধ্যমে যোগাযোগ করি, সেখান থেকেই সব শুরু। এছাড়া এটা আমার মায়ের দেশ। এখানে আসায় পরিবারের সবাই গর্বিত। আমাদের সামনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখলে আশা করছি বড় সফলতা এনে দিতে পারবো। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আব্বাসকে নিয়ে নতুন হেড কোচের স্বপ্ন আরো বড়। অনূর্ধ্ব 20-এর পুরো দলটাই বিশেষ পরিকল্পনায় প্রস্তুত করছেন কোচ জেরার্ড এমলিন জোন্স। শুধু বয়স ভিত্তিক টুর্নামেন্ট নয়, তার লক্ষ্য বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করা। অ্যাডাম পেশাদার, ভদ্র ও শেখার আগ্রহ আছে। তাকে একজন দক্ষ গোল স্কোরার হিসেবে তৈরি করার বিশেষ পরিকল্পনা আছে। এছাড়া এই দলটাকে নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। আমি শুধু এই টুর্নামেন্টের জন্য নয়, বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে চাই। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপার পর এবার বাংলাদেশের চোখ এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই। সেপ্টেম্বরে উজবেকিস্তানে সেই লড়াইয়ে অ্যাডামের অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তি বাড়াবে কয়েক গুণ। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময়ে আরো থাকছে। রোজারিওতে অনুষ্ঠিত হলো লিওনেল মেসির বাবার শেষকৃত্য। গোপনীয়তা ভেঙে ড্রোন উড়ানোয় গণমাধ্যমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। ব্রিটিশ নাইজেরিয়ান নারী ফুটবলার অ্যাশলি প্রাম্পটি কাজ করতে চান বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে। আব্দুল গিয়াস স্পাইস বাজার ফাউন্ডেশনের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ফুটবলের মাধ্যমে যুব ক্ষমতায়ন নিশ্চিত করা। বাফুফে সভাপতি তাবিত আউয়াল ও দেশের সেরা বয়সভিত্তিক নারী ফুটবলাররা ছিলেন এই অনুষ্ঠানে। বাফুফে ও সাবেক লেস্টার সিটি তারকা অ্যাশলি প্লাম্পটের
যৌথ উদ্যোগে নারী ফুটবলের উন্নয়নে 5 বছরের একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান ঘোষণা করা হয়েছে। এর আওতায় নারী খেলোয়াড়দের অর্থনৈতিক ও পেশাগত স্থায়িত্ব নিশ্চিত করতে কোচিং এবং স্পোর্টস সায়েন্সে দক্ষ করে তোলা হবে। সঠিক বিনিয়োগ ও অবকাঠামো পেলে বাংলাদেশের মেয়েরাও একদিন আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো কবরস্থানে শেষকৃত্য অনুষ্ঠিত হয় হোর্হে মেসির। এ সময় সেখানে শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান মেসির বাবা। গতকাল বেসরকারি কবরস্থান এল প্রাদোয় মেসি সিনিয়রের শেষকৃত্য হয় পারিবারিকভাবে। স্ত্রী আন্তোনেলা রোকুজো ও 3 ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন মেসি। গোপনীয়তার জন্য শনিবার দুপুর থেকেই সেখানে বন্ধ রাখা হয় জনসাধারণের প্রবেশ, কিন্তু নিরাপত্তার এই বেষ্টনী উপেক্ষা করে কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন ওড়ায় বুয়েন্স এইরিস ভিত্তিক কয়েকটি টিভি চ্যানেল। তারই জেরে এবার লিওনেল মেসির আইনজীবীরা নিতে যাচ্ছেন আইনি পদক্ষেপ। পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মেসির পরিবার। অর্থের লোভে বিশ্ব ফুটবলের অনেক বড় ক্ষতি করেছেন জিয়ান্নি ইনফ্যান্তিনো, এমন মন্তব্য করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। শুধু তাকে সরালেই হবে না, ফিফার প্রশাসনিক কাঠামোতেও আমূল পরিবর্তন আনার দাবি তুলেছেন তেবাস। একসময় যার সিদ্ধান্তে বদলে যেত বিশ্ব ফুটবলের অনেক হিসাব, সেই জিয়ান্নি ইনফান্তিনোকেই এখন সামলাতে হচ্ছে একের পর এক চাপ। ফিফা প্রেসিডেন্টের পদে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ইউরোপের ফুটবল কর্তাদের বিরোধিতা, একের পর এক সমালোচনা, এবার লা লিগাও করল প্রকাশ্যে তার বিরোধিতা। প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য ইনফান্তিনোর নতুন সমালোচক নন। দীর্ঘদিন ধরেই ফিফা সভাপতির নেতৃত্বের বিরোধিতা করে আসছেন তিনি। তবে এবার শুধু পদত্যাগের দাবি নয়, ইনফান্তিনোর পুরো নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন লা লিগা প্রেসিডেন্ট। অভিযোগ, ফুটবলের উন্নতির বদলে ক্ষতিটাই বেশি করছেন ইনফান্তিনো। জিয়ান্নি ইনফান্তিনোর সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এটা সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে বলছি না, তার নেতৃত্বের ধরন আমি অনেক আগে থেকে লক্ষ্য করছি। তিনি ফুটবলের উন্নতিতে অবদান রাখছেন না, বরং তার প্রকল্পগুলো খেলার মূল সত্তা ইপিএল ও লা লিগার মতো লিগগুলোকে ধ্বংস করছে। তেবাসের এই আক্রমণের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের একটা অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন পরিকল্পনা সামনে আসার পর ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। যদিও সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। বরং ইউরোপের ফুটবল প্রশাসনে তৈরি হয়েছে আরও বড় বিরোধিতা। উয়েফা বলছে বর্তমান পরিস্থিতিতে ইনফান্তিনোর নেতৃত্ব অব্যাহত থাকা অগ্রহণযোগ্য। নরওয়ে ফুটবল ফেডারেশন প্রকাশ্যে তার পদত্যাগ চেয়েছে, আর ইউরোপের বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর আরেক মেয়াদের পক্ষ দেয়া সমর্থনের চিঠিও প্রত্যাহার করেছে। আমার কাছে ইনফান্তিনো যুগ শেষ। এখন দেখার বিষয় সেটা কবে কার্যকর হবে এবং নতুন কেউ কিভাবে আসবে। আমি আশা করি শুধু কয়েকজনকে সরিয়ে অন্যদের বসানো ঠিক হবে না, ভালো করে সংস্কার করতে হবে। তবে ইনফান্তিনো এখনও চেয়ারে, ফিফাও তার পাশে থাকার বার্তা দিয়েছে। কিন্তু ইউরোপের চাপ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর তেবাসের এমন মন্তব্য, সব মিলিয়ে বিশ্ব ফুটবলের রাজনীতিতে দিনকে দিন জটিলতা বাড়ছে। এখন দেখার বিষয় এত চাপ সামলে কিভাবে টিকে থাকেন জিয়ান্নি ইনফান্তিনো। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। হুলিয়ান আলভারেজকে পেতে শেষ চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা, তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে নারাজ অ্যাথলেটিকো মাদ্রিদ। ছুটি শেষে অ্যাথলেটিকোয় ফিরেই ক্লাবের সঙ্গে কথা বলবেন তিনি। একদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের অনড় অবস্থান, অন্যদিকে বার্সেলোনার মরিয়া চেষ্টা, মাঝখানে হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা স্ট্রাইকারকে নিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ট্রান্সফার নাটক। আলভারেজকে নিজেদের আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দুতে চান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো। সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য তাদের প্রথম পছন্দ এই আর্জেন্টাইন। কিন্তু বার্সেলোনার পথে সবচেয়ে বড় বাধা অ্যাথলেটিকো মাদ্রিদ। দক্ষিণ কোরিয়ার সিওলে প্রাক মৌসুম প্রস্তুতির সময়ও কোচ দিয়েগো সিমিওনে পরিষ্কার করে দিয়েছেন আলভারেজ অ্যাথলেটিকোর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ, তাই তাকে ছাড়ার কোনো ইচ্ছে নেই ক্লাবটির।
সিমিওনের এই অবস্থান বার্সেলোনার পরিকল্পনা বদলাতে পারেনি, বরং এখন তারা তাকিয়ে আছে আলভারেজের নিজের সিদ্ধান্তের দিকে। ছুটি শেষে অ্যাটলেটিকোর অনুশীলনে ফিরলে ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে নিজের ভবিষ্যৎ নিয়ে অবস্থান জানাতে পারেন তিনি। তবে আলভারেজ ইচ্ছা প্রকাশ করলে যে বার্সেলোনার পথ খুলে যাবে তা নয়। অ্যাটলেটিকোকে আগে আলোচনায় বসতে রাজি হতে হবে, এরপরই আলভারেজকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে এগোতে পারবে কাতালান ক্লাব। বার্সেলোনার স্কোয়াডেও চলছে পরিবর্তনের হিসেব। পিএসজিতে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ ফাইনালের স্কোরার ফেরান তোরেস, তাই আলভারেজকে পাওয়ার ব্যাপারে আগ্রহ বেড়েছে কাতালান ক্লাবটিতে। সময়ও খুব বেশি নেই। লা লিগার নতুন মৌসুম শুরুর আগে নিজের স্কোয়াড নিয়ে পরিষ্কার ধারণা চান ফ্লিক, তাই এই সপ্তাহে আলভারেজকে নিয়ে অবস্থান স্পষ্ট না হলে বিকল্প পরিকল্পনায় চলে যাবে বার্সেলোনা। একদিকে সিমিওনের না, অন্যদিকে বার্সার শেষ চেষ্টা, আর মাঝখানে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আলভারেজ। শেষ পর্যন্ত অ্যাটলেটিকোর অনড় অবস্থান ভাঙবেন তিনি, নাকি মাদ্রিদেই থেকে যাবেন? এই সপ্তাহের আলোচনায় দিতে পারে সেই উত্তর। নূরে জান্নাত, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। সৌদি আরবে রোনালদো নেইমাররা যেমন সুযোগ সুবিধা পেয়েছিলেন তুর্কি ক্লাব ট্রাবজনস্পরে, ঠিক তেমনি বিলাসী জীবন পার করবেন মোহাম্মদ সালাহ। মিশরের কিংবদন্তি ফুটবলারকে মোটা অঙ্কের বেতন দেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্যও নানান সুবিধা দিচ্ছে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। মিশরের কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ সালাহ, যার জন্য চাতক পাখির মতো অপেক্ষা। ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানায় হাজারো সমর্থক। ইজিপশিয়ান কিং মাঠে প্রবেশেই উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায় গ্যালারি জুড়ে। শিগগিরই তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের হয়ে মাঠে নামছেন মোহাম্মদ সালাহ। তবে ভক্তদের মনে প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগের বনেদি ক্লাব লিভারপুল ছেড়ে হঠাৎ কেন পাড়ি জমালেন তুরস্কে? ট্রাবজনস্পোরে সালার বেতন কাঠামো, বাৎসরিক ভাতা, সুযোগ সুবিধার হিসেব শুনলে যে কারোরই চোখ উঠবে কপালে। তুরস্কের ক্লাবটিতে অনেক বড় তারকার চেয়েও বেশি বেতন পাবেন 34 বছর বয়সী এই রাইট উইঙ্গার। 2025-এ লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতনে চুক্তি করেন সালাহ। বাৎসরিক আয় ছিল 20 মিলিয়ন ইউরো। ট্রাবজনস্পোরে সালার সেই বেতন বেড়ে দাঁড়িয়েছে 30 মিলিয়ন ইউরো। ক্লাবটির সঙ্গে 2 বছরের চুক্তি করেছেন মিশরীয় নাম্বার 10। এ সময়ে ইমেজ রাইটস থেকেও লভ্যাংশ যাবে সালার পকেটে। লিভারপুল থেকে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়ায় 20 মিলিয়ন ইউরো সাইনিং বোনাস পকেটে পুরেছেন। সালার এজেন্টকেও খুশি করেছে ট্রাবজনস্পোর। এজেন্ট ফি দেয়া হয়েছে 14 মিলিয়ন ইউরো। এখানেই শেষ নয়, তুরস্কের ক্লাবটি রীতিমতো জামাই আদর দেবে সালার পরিবারকে। সালার স্ত্রীর চুলের যত্নে মাসে 10,000 ইউরো দেবে ক্লাবটি। ঘর সামলাতে গৃহ পরিচারিকার জন্য দেয়া হবে আলাদা খরচ। এমনকি সালার চুক্তিপত্রে টয়লেট টিস্যুর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সালার বাবা, মা, ভাই, বোন, স্ত্রীর জন্য আলাদা বিএমডব্লিউর ব্যবস্থা করেছে ট্রাবজনস্পোর। সালাহ উপহার পেয়েছেন দুবাইয়ে বিলাসবহুল বাড়ি। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতা থাকছে বছর জুড়ে। এমন আর্থিক চুক্তি প্রমাণ করে কেন এই মিশরীয় ফুটবলার নামে ভারে অন্য সবার চাইতে আলাদা। অনেকেই দাবি করছেন তুরস্কের লিগে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলার মোহাম্মদ সালাহ। লিভারপুলে 9 বছরে 442 ম্যাচে করেছেন 257 গোল, জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা। এবার দেখবার পালা সেই অর্জন দিয়ে তুরস্কের লিগটিকে কতটুকু সমৃদ্ধ করতে পারেন এই তারকা ফুটবলার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ভারত সিরিজ নিশ্চিতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এখনও নিজ দেশের সরকারের সঙ্গে যোগাযোগই করেনি বিসিসিআই। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে অদ্ভুতুরে ব্যাখ্যা বাফুফের। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বললেও তদন্ত করতে নারাজ সভাপতি। এবং অর্থের লোভে বিশ্ব ফুটবলের বড় ক্ষতি করেছেন ইনফ্যান্টিনো, মন্তব্য লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের। ফিফার প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তনের দাবি।
এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোর। মিথুন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।